নিয়মিত সংবাদের পর আমি প্রিমা জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি কার্যদিবসের আয়োজন ব্যবসাপাতি সারাদিনে। শুরুতে জানাবো এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের সার্বিক চিত্র কি অবস্থায় রয়েছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা ডিএসসিএক্স ইন্ডেক্স থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডাউন ট্রেন্ড এবং 2.23 পয়েন্ট হারিয়েছে ইন্ডেক্সটি, অবস্থান করছে 4,401 পয়েন্টে, যদিও আজকে দিনের সর্বোচ্চ অবস্থান ছিল 4,410 পয়েন্ট। পাশাপাশি আরও যে দুটি ইন্ডেক্স রয়েছে ডিএস30 এবং ডিএসসিএস, যার মধ্যে ডিএস30 চিত্র দেখতে পাচ্ছি 2.17 পয়েন্টের মতো কমে অবস্থান করছে 1,616 পয়েন্টে, এবং ডিএসসিএস অর্থাৎ সরিয়া ভিত্তিক যে সূচকটি রয়েছে তার চিত্র দেখতে পাচ্ছি 0.11 পয়েন্ট হারিয়ে অবস্থান করছে 1,007 পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ ইতিমধ্যে 95 কোটি টাকা ছাড়িয়েছেন। 2 ঘন্টা লেনদেনের চিত্র আমরা দেখতে পাচ্ছি লেনদেন গতি অনেক কম এবং 100 কোটি টাকাও ছাড়েনি এখন পর্যন্ত। পাশাপাশি হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ইতিমধ্যে দর হারিয়েছে 108টি কোম্পানি এবং দর বাড়ার তালিকায় রয়েছে 101টি কোম্পানি। এছাড়াও শুধুমাত্র শেয়ারগুলোর ক্ষেত্রে 95টি দর বেড়েছে এবং হারিয়েছে 103টি কোম্পানি দর, এবং শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের চিত্র দেখতে পাচ্ছি মাঝামাঝি অবস্থান 18টি মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যার মধ্যে 9টি দর বেড়েছে এবং হারিয়েছে 9টি ফান্ডের দর। এ ছিল এখনকার মতো সূচকগুলোর অবস্থা। আমাদের এই অনুষ্ঠান চলাকালে আপনারা চাইলে আপনাদের মতামত ও প্রশ্ন পাঠাতে পারবেন এসএমএস এর মাধ্যমে, আর এসএমএস পাঠাতে BIZO লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন 16232 নম্বরে যে কোনো মোবাইল অপারেটর থেকে। আজ পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানির চার্টার অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন FCA। তার সাথে আলোচনা করব। জনাব ফোরকান উদ্দিন, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এই মার্কেটের চিত্র তো দেখতেই পাচ্ছিলেন, আমি যেমনটি বলছিলাম আজকে শেষ দিনে ডাউন ট্রেন্ড, পাশাপাশি লেনদেনের গতি আপনি দেখতেই পাচ্ছেন যে 2 ঘন্টা হয়েছে এখন পর্যন্ত কিন্তু 100 কোটির উপরে ছাড়েনি লেনদেন। যদি আমি একটু পিছন থেকে বলি আপনাকে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা মার্কেটের যেই মন্দাবস্থা দেখতে পাচ্ছি যে অনেকদিন ধরেই কিন্তু দীর্ঘ মন্দা অব্যাহত রয়েছে, এখান থেকে আমরা বের হয়ে আসতে পারছি না কেন, আর দীর্ঘ মন্দার পিছনে কি কারণ আপনি মনে করেন? দীর্ঘমন্দার পিছনে কারণ আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে দুইটা। প্রথম কারণ হলো বাংলাদেশ ব্যাংকের অবস্থান। বাংলাদেশ ব্যাংকের অবস্থানের কারণে, দ্যাট মিন্স তাদের যে লোন রেশিও বা আদার্স বাংলাদেশ ব্যাংকের প্রেশার অ্যাডজাস্টমেন্ট, এইসবের কারণে অনেক দিন ধরেই পুঁজিবাজারের অস্থিরতা, বিকজ অফ ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু কমে যাচ্ছে। তো ইনস্টিটিউশনাল ইনভেস্টারের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, সেহেতু আপনার মার্কেটে একটা স্লথ গতি তো আছে। ওরা তো এখন মার্কেটে একেবারে আমরা যে চিত্রটি দেখছি সক্রিয় নয়, একেবারেই সক্রিয় নয়। ইনভেস্টররা, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা একেবারেই সক্রিয়, স্পেশালি ব্যাংকগুলো, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের জন্যই আসলে ওরা সক্রিয় হতে পারছে না, বিকজ অফ বাংলাদেশ ব্যাংকের প্রচণ্ড প্রেশার, এবং প্রতিদিন তাদের কাছে রিপোর্ট নেওয়া হয় যে আপনি কিভাবে তারা টাকাটা অ্যাডজাস্ট করছে, লোন যেগুলো দিয়েছে এগুলো অ্যাডজাস্ট করে প্রতিদিন রিপোর্ট দেয়। যদিও ব্যাংক কোম্পানি যে একটা বলা আছে যে 2016 সাল পর্যন্ত এটা অ্যাডজাস্ট করা যাবে, তবুও বাংলাদেশ ব্যাংকের অতিমাত্রায় পিড়াপিড়ি মার্কেটকে স্লথ রেখেছে অনেক দিন ধরে। প্রভিশনিং এর বিষয়টিও রয়েছে, প্রভিশনের বিষয় রয়েছে। এর মধ্যে আবার এসছে মরার উপরে খাড়ারগা ক্যাপিটাল গেইন ট্যাক্স। তো এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা এই মুহূর্তে তিনটা পুঁজিবাজারের সম্পর্কে যতগুলো বাজেট এতদিন ধরে আমরা যতগুলো বাজেট দেখেছি বাংলাদেশ পার্সপেক্টিভে, আমরা নেগেটিভ কিছু দেখি নাই। পজিটিভ হয়তো কিছু ছিল না, কিন্তু নেগেটিভ কিছু দেখি না। এই প্রথমবার বাজেটে পুঁজিবাজারকে একেবারেই নেগলেক্ট করা হয়েছে, এবং সেখানে নেগেটিভ জিনিসগুলো আমরা দেখতে পেরেছি। প্রথম হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স, তারপরে হলো আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে পাবলিকলি ট্রেডেড কোম্পানিগুলোর যে বৈষম্য যেটা হয়েছে, এটা আসলে 10% থাকাই উচিত, যেটা আগে ছিল 27.5 37.5, এবারে 35, এটা ডেফিনেটলি 25 হওয়া উচিত। আরেকটা খারাপ দিক যেটা হলো যে 20% ডিভিডেন্ড দিলে 10% পরিমাণে আপনার ট্যাক্স রিবেট পাইতো, দ্যাট মিনস 27.5% থেকে ওটা 25% নেমে আসতো। ওই জায়গাটাও এখন আবার এটা নিয়েও মতানৈক্য দেখা দিয়েছে, এবং এটাও এখন পর্যন্ত সরকার বোধহয় উঠিয়ে দিয়েছে। ফাইনালি সরকার কি করবে এটা বলা মুশকিল। এই জায়গাগুলোর জন্য আসলে শেয়ার মার্কেটের পরবর্তীতে আমরা যে কয়দিন ধরে শেয়ার মার্কেটকে খারাপ দেখতে পাচ্ছি, এটা একটা রিজন। তো এই জায়গাগুলো, এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো যে এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই মুহূর্তে ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিপক্ষে কিন্তু আমরা নই। ট্যাক্স আমরা সরকারকে দিব, আমরা সরকারের সব কিছু ব্যবহার করবো, ট্যাক্স দিব না, এটা হতে পারে না। কিন্তু কথা হলো যে সময় উপযোগী কিনা। এই সময়ে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এটা বোধহয় ঠিক প্রুডেন্ট ডিসিশন আমার কাছে মনে হয় না। এক, দুই হলো এই যে আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্সটা তারা দিয়েছে, এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে তারা বাজারে বলছে যে ফাইনাল সেটেলমেন্ট, তারা বলে দিচ্ছে সবাই এটা ফাইনাল সেটেলমেন্ট, 3% দিলে আর দেওয়া লাগবে না, 5% দিলে আর দেওয়া লাগবে না। কিন্তু এই আইনটা যখন ড্রাফটেড, ফাইন্যান্স বিলটা যখন কেউ যদি একটু মন দিয়ে দেখে, সেখানে যেভাবে ড্রাফটেড, সেই ড্রাফট অনুযায়ী এটা ফাইনাল সেটেলমেন্ট নয়। কারণ আপনার সবচাইতে খারাপ একটা জায়গা রয়ে গেছে 82C, আমি যেটাকে বলবো ট্যাক্সের ল্যাঙ্গুয়েজে কালো আইন। এটা সেকশনটা থাকারই দরকার নাই আসলে। ওই সেকশনটা থাকার কারণে যেটা হয়েছে,
এটাকে ফাইনাল সেটেলমেন্ট করা যাচ্ছে না, কারণ এটাকে ওই সেকশনে সাবসেকশন 2 এর সাথে রিলেট করে দেওয়া হয়েছে। তো সাবসেকশন 2 এর সাথে যেহেতু রিলেট করে দেওয়া হচ্ছে, তখন তাকে ব্যাক ক্যালকুলেশন করে তার ইনকামটাকে ডিটারমিন করা হচ্ছে, যেটুকু পরিমাণ ট্যাক্স দিয়েছি সেটুকু। এরপরে অতিরিক্ত যে পরিমাণ ইনকাম হচ্ছে তার সেটার উপর আমাকে নর্মাল রেটে ট্যাক্স দেওয়া হচ্ছে। তাইলে এই যদি সিচুয়েশন হয়ে যায়, এখানে তিনটা জিনিস, একটা হলো আপনার ট্যাক্স ডিডাকশনের একটা সেকশন, সেকেন্ড চলে এসছে আপনাকে রিলেট করা হয়েছে 82CA সাবসেকশন 2 এর সাথে, থার্ড রিলেট করা হচ্ছে এটাকে সেকেন্ড শিডিউলের সাথে ক্যাপিটাল গেইন ট্যাক্সের সাথে। তো এই তিনটা জায়গাকে রিলেট করে দিয়ে এটাকে ফাইনাল সেটেলমেন্টের জায়গা থেকে বের হয়ে আসছে। এইটা যদি ঠিক এই অবস্থায় ড্রাফটেড থাকে, সেটা যে মেসেজ মার্কেটে দেওয়া হচ্ছে এটা ফাইনাল সেটেলমেন্ট, আর যে ড্রাফট এখন আছে এটাকে যদি চেঞ্জ করা না হয়, এটা একটা ভুল মেসেজ মার্কেটে দেওয়া হচ্ছে পলিসি লেভেল থেকে। আমার মনে হয় এটা কারেকশন হওয়া এই উচিত। জায়গাগুলো থেকে কেউ কাজ করছে? এই জায়গা আমি ঠিক জানি না কেউ কাজ করছে, সরকার পলিসি লেভেল ডেফিনেটলি কাজ করছে। তবে পলিসি লেভেলে এই জিনিসটা চিন্তা করা উচিত যে এটা ফাইনাল সেটেলমেন্ট যখন পাবলিককে মেসেজ দেওয়া হচ্ছে, এটা ট্রু ফাইনাল সেটেলমেন্টের প্রভিশন রেখেই এটা করা উচিত। আচ্ছা, আর সামনে তো জানি আমরা বাজেট পাশ করা হবে, সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা এর আগে অর্থমন্ত্রীর কাছ থেকেও শুনেছিলাম যে পুঁজিবাজারের সম্পর্কে যেটা বলা হয়েছিল যে শেষ দিকে এসে সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে, আপনার কি মনে হচ্ছে কি ধরনের পরিবর্তন আসতে পারে, বা এখানে এই ক্ষেত্রে আপনারা কি প্রত্যাশা না, করছেন? এই পরিবর্তন আদৌ আসবে কি আসবে না এটা আমার লেভেল থেকে হয়তো বলা একেবারেই সম্ভব না, কারণ এটা পুরোপুরি পলিসি লেভেলের ইস্যু। আমি শুধু আমার আচ্ছা, ওপিনিয়নটা নগদ রাখতে পারি। লভ্যাংশের ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, আমি শুধু আমার ওপিনিয়নটা বলতে পারি যে কি হওয়া উচিত। জি। অবশ্যই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা থাকা উচিত নয়, অবশ্যই থাকা উচিত নয়। ইন নিয়ার ফিউচারে যদি এটা করে থাকে বা থেকেও থাকে, তাহলে সেটাকে ট্রু ফাইনাল সেটেলমেন্টের জায়গায় নিয়ে আসা উচিত, যেটা এখন মানুষের কাছে ভুল মেসেজ আছে, এই মেসেজটাকে ঠিক করে দেওয়া উচিত। দুই, ডিভিডেন্ড যেটা পাওয়া যাচ্ছে সেটাকে 50,000 টাকা পর্যন্ত এক্সামশন সীমা করার জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো এটা যদি পুরোপুরিভাবে ট্যাক্স এক্সামটেড করা যায়, আমার মনে হয় এটা বাজারের জন্য ভালো হবে। মানুষ ইনভেস্টমেন্ট করার জন্য অনেক বেশি আসবে, উৎসাহ পাবে। তো এই জায়গাটা আমার মনে হয় দরকার। আর প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিকলি প্রাইভেট অথবা পাবলিক লিমিটেড কোম্পানি এবং পাবলিকলি ট্রেডেড কোম্পানির যে ডিফারেন্সটা, সেটা আসলে 25%-এ নিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন যে এই বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি বাজেটের পরিবর্তন, যেটার কারণে মার্কেটের দীর্ঘ মানে মন্দাবস্থাটা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটি বিষয় যদি আপনাকে বলি যে বাজেটের আগেও কিন্তু এই ব্যাপারটি ছিল, হতাশা মার্কেটকে ঘিরে। বাজেটের পূর্ববর্তী সময়, পরবর্তী সময় কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে শুধু কি বাজেটকে ঘিরেই বিনিয়োগকারীদের মধ্যে হতাশা, নাকি আর কোনো সংশয় এক্ষেত্রে কাজ বাজেটকে করছে? ঘিরে হতাশা হয়েছে বাজেটের পরে অথবা বাজেটের ঠিক পরপর, কিন্তু এর আগে হতাশাটা ছিল স্পেশালি বাংলাদেশ ব্যাংকের জন্য। এবং পাবলিকের কনফিডেন্স লেভেলটা লস করে ফেলেছে। আর আরেকটা জিনিস হলো পুঁজির স্বল্পতাও চলে এসছে। পুঁজির স্বল্পতা কাদের জন্য এসছে? জেনারেল ইনভেস্টর, তারা তো লস করতে করতে এমন অবস্থায় এসছে, নেগেটিভ ইকুইটির প্রচুর অ্যাকাউন্ট আছে। এই নেগেটিভ ইকুইটির অ্যাকাউন্টগুলো দিয়ে এখন আর মার্কেট তোলা যাবে না, ফ্রেশ ফান্ড বাজারে ইনজেক্ট হতে হবে, ফরেন ইনভেস্টমেন্ট আকৃষ্ট করতে হবে, এবং যেটা হচ্ছেও। এরপরে আপনার নতুন করে আপনাকে মানে বাজারে নতুন করে ফান্ড ইনজেক্ট করতে হবে, যেটা হতে পারে আপনার আমার তো অলরেডি যে ফান্ড দেয়া হয়েছে সেটাও তো কোনো কাজে আসেনি। যেই ফান্ড পুনঃ দেওয়া অর্থায়ন হয়েছে, তহবিল যে 900 কোটি যেই টাকা। ফান্ড দেওয়া হয়েছে 900 কোটি টাকা, আপনাকে আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এত বড় বাজারের জন্য 900 কোটি টাকা কিছুই না। এবং এই 900 কোটি টাকা যাদেরকে দেয়া হয়েছে তাদের অবস্থান মার্কেটে মাত্র 10%-এর মতো। বাকি 90% যারা মানে মার্কেটে যারা আছেন ইনভেস্টমেন্টে, তারা কিন্তু একটু বড় পুঁজির বিনিয়োগকারী। এখন ওদেরকেও তো আপনার বের করে আনতে হবে, ওরাও তো লস করেছে, ওদের ইকুইটিও নেগেটিভ হয়ে গেছে। তো ওদেরকেও কিন্তু আপনাকে বের করে আনতে হবে। শুধুমাত্র এই যে 900 কোটি টাকা বেল আউট দিয়ে এখান থেকে বের হয়ে আসা যাবে, এটা আমার কাছে মনে হয় না। সেই ক্ষেত্রে মার্চেন্ট ব্যাংকগুলো তো ভূমিকা রাখতে পারছে না, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মার্কেটিং তো বড় ভূমিকা তারাও রাখেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কথা বলছি, মার্চেন্ট ব্যাংকগুলো মার্কেট থেকে এখন সেভাবে ভূমিকা দেখাতে পারছেন না। নেগেটিভ ইকুইটি যেখানে আছে তারাও ফান্ডে স্বল্পতার কথা বলছে। ডেফিনেটলি মার্চেন্ট ব্যাংকগুলোর কাছে তো ফান্ডের স্বল্পতা হয়ে গেছে, বিকজ অফ তারাও তো ব্যাংক থেকে ওইভাবে লোন পাচ্ছে না, বিকজ অফ এগেইন বাংলাদেশ ব্যাংক। আবার তাদের তো এখানে আপনার এই অনুপাতে মার্জিন ঋণও দিতে হচ্ছে বিনিয়োগকারীদের, সেই বিষয়টি রয়েছে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কি মনে হয় যে বাজারকে স্থিতিশীল করার জন্য কি কি উদ্যোগ নেওয়া হতে পারে? আমার কাছে যেটা মনে হয়, প্রথমে মিউচুয়াল ফান্ড, আমরা যদি একটু মিউচুয়াল ফান্ডের শেয়ারগুলোর দিকে এখন একটু দেখি, মিউচুয়াল ফান্ড একেবারেই অবমূল্যায়িত। কেন অবমূল্যায়িত সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই মিউচুয়াল ফান্ডের ব্যাপ্তি অথবা এর ডেপথ যদি বাজারে বাড়ানো যায়, যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল আপনাকে বলি, যদি 15 থেকে 20,000 কোটি টাকার একটা মিউচুয়াল ফান্ড বাজারে থাকতো, তখন বাজারের যখন ক্রাইসিস থাকে এরকম সিচুয়েশনে মিউচুয়াল ফান্ডগুলোর সক্রিয় ভূমিকার জন্য বাজার একটা স্টেবল পজিশনে আসতে পারে। আবার বাজার যখন ওভারহিটেড হয়ে যায়, মিউচুয়াল ফান্ডের গুলোর সক্রিয় ভূমিকার কারণে বাজারটাকে কন্ট্রোল করা যেতে পারে, যারা সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে। এটা শুধু আমার দেশে এটা হচ্ছে না। তাহলে মিউচুয়াল ফান্ডগুলো আমাদের দেশে এখন যে অবস্থায় আছে, এগুলোকে কিন্তু একটু আপনার ব্যাপ্তিটা বাড়ানো যেতে। কিভাবে? আমার একটা স্পেশাল সুপারিশ যেটা হতে পারে যে আইপিওতে এখন মিউচুয়াল ফান্ডগুলো 10% কন্ট্রিবিউশন রাখতে পারে, তারা অবভিয়াসলি পায়। আমি মনে করি এটাকে 25%-এ নিয়ে যাওয়া উচিত।
যদি 25% নিয়ে যায় তখন করে মার্কেটে তারা ইনভেস্টমেন্ট করতে পারবে। এই মিউচুয়াল ফান্ডগুলোতে যারা সেফ ইনভেস্টর যারা আছে তারা এখানে এসে যাবে, নতুন করে মার্কেটে ফান্ড ইনজেক্ট হবে থ্রো মিউচুয়াল ফান্ড। এটা একটা। দ্বিতীয়ত হতে পারে আপনার মিউচুয়াল ফান্ডের ভূমিকাও মার্কেটে অনেক বেশি স্ট্রং হবে। আর দ্বিতীয়ত হলো আপনার পুঁজিবাজার পরামর্শক কমিটি একটা করা যেতে পারে বলে আমি মনে করি, বিকজ অফ মার্কেটে ইন্টারমিডিয়েট তো অনেক। মার্কেট ইন্টারমিডিয়েটের মধ্যে ঢাকা আপনার মার্চেন্ট ব্যাংক আছে, আন্ডার রাইটার্স আছে, তারপরে আপনার বিভিন্ন ইস্যুয়ার আছে, ইস্যু ম্যানেজার আছে, এইভাবে মার্কেট ইন্টারমিডিয়েট অনেক আছে। এই যারা মার্কেট ইন্টারমিডিয়েট আছে এদেরকে নিয়ে আপনার যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জকে নেওয়া যেতে পারে, চিটং স্টক এক্সচেঞ্জকে নেওয়া যেতে পারে, তারপরে আপনার মার্চেন্ট ব্যাংকের একজন প্রতিনিধি নেওয়া যেতে পারে, তারপরে আপনার সব মিউচুয়াল ফান্ডের একজন প্রতিনিধি নেওয়া যেতে পারে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু প্রিপারেশন করে, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু অডিটের আওতায় থাকে আইসিএবির সিএ ফার্মগুলো, সেখান থেকে আইসিবির প্রেসিডেন্টকেও রাখা যেতে পারে। তো এদেরকে নিয়ে যদি একটা পুঁজিবাজার পরামর্শক কমিটি গঠন করা যায় আর তার অ্যাডভাইসগুলো যদি আমার মনে হয় বাজারে একটা ভালো ভূমিকা পড়তে পারে বলে আমি বিশ্বাস করি। আমরা পুঁজিবাজার আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের একটা বিরতি সময় এসেছে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ব্যবসাপাতি সারাদিনে। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম মসিম মুহিত হক অ্যান্ড কোম্পানির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ, তার সাথে আলোচনা আবারও ফিরছি। জনাব ফোরকান উদ্দিন, আপনি বিরতিতে যাবার আগে বিভিন্ন পক্ষ থেকে কিভাবে কাজ করা যেতে পারে বা মার্কেটের স্থিতিশীলতা আনার জন্য কি করণীয়, পাশাপাশি বিভিন্ন ডেভেলপমেন্টের কথাও বলছিলেন। এখান থেকে যদি আমি আপনার কাছে এখন জানতে চাই, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে এখন মার্কেটের সম্পর্কটা যদি আপনি বলতেন। ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে পুঁজিবাজারের সম্পর্ক যদি দুইটা মার্কেট, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। সেকেন্ডারি মার্কেট যদি আমরা বলি তাহলে সরাসরি সম্পর্ক নাই। প্রাইমারি মার্কেটের সম্পর্ক একেবারেই সরাসরি, বিকজ অফ ওই প্রাইমারি মার্কেটে পুঁজিটা সংগ্রহ করা হচ্ছে আর ওটা দিয়ে ইনভেস্টমেন্ট করা হচ্ছে। বিনিয়োগ যেটার আপনার জিডিপি গ্রোথের পূর্বশর্ত হলো বিনিয়োগ। আমরা 7.3% জিডিপি টার্গেট ধরে আগাচ্ছি। তো এখন এবং ভিশন 21 যদি আমরা যেটা আমরা বলছি, ওই ভিশন 21-এ আমরা 2 ডিজিট আশা করছি, দ্যাট মিনস 10%। ওই 10% জিডিপি গ্রোথ যদি আমরা কখনো আশা করতে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে যে অবকাঠামো খাতে আমাদেরকে প্রতি বছরে 10 বছর ধরে প্রতি বছরে $7.4 বিলিয়ন থেকে শুরু করে 10 বিলিয়ন ডলার পর্যন্ত প্রতি বছরে ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন। এই যে ইনভেস্টমেন্টের যেটা প্রয়োজন ডেভেলপমেন্টের জন্য, এই ইনভেস্টমেন্ট তিনভাবে আসতে পারে। একটা হলো সরকারের নিজস্ব খাত থেকে, আরেকটা আসতে পারে আপনার পিপিপি থেকে, প্রাইভেট পাবলিক পার্টিসিপেশন থেকে, জি এটা থেকে আসতে পারে, আরেকটা হলো আন্তর্জাতিক দাতা সংস্থা। এখন এই প্রথম যে দুইটা আন্তর্জাতিক দাতা সংস্থা এবং সরকারি, এটা আসলে খুব কঠিন। তো মেইন হলো পিপিপি। এই পিপিপিটা শেয়ার বাজারের মধ্য দিয়ে, ক্যাপিটাল মার্কেটের মধ্য দিয়ে সরকার এখানে অত্যন্ত মনোযোগী হয়ে সেকেন্ডারি মার্কেটটাকে ভাইব্রেট করার চেষ্টা করে পুঁজিবাজারের প্রাইমারি মার্কেটটাকে আরও বিস্তৃত করে এই পিপিপির মধ্য দিয়ে কিন্তু আপনার আসতে হবে। কারণ আপনি দেখেন এই বৈষম্যমূলক সামাজিক যে আচরণ আছে, কেউ অনেক ধনী কেউ অনেক কম, সরকার দুটো মেজার নিয়েছে। প্রথম মেজার কি, যে তাকে সামাজিক নিরাপত্তা বলয়ে নিয়ে আসছে, আর দ্বিতীয় মেজার হলো প্রগতিশীল কর ব্যবস্থা যেটা সরকার করেছে। এই দুটো দিয়ে কিন্তু আসলে বৈষম্য রোধ করা যাবে না। বৈষম্য রোধ করতে গেলে কিন্তু আপনার শিল্পায়ন লাগবে। আর আমরা এখন যদি দেখি যে জিডিপির যদি আমরা 10% গ্রোথে যেতে হয় তাহলে জিডিপির 40% শিল্পের ভূমিকা থাকতে হবে। তো এই যেটা এখন মাত্র 25%, তাহলে 25% থেকে 40%-এ শিল্পের ভূমিকা নেওয়া অনেক কঠিন। আর সেটা নিতে গেলে প্রাইভেট সেক্টর ছাড়া, ব্যক্তিখাত ছাড়া এটা সম্ভব না। আরও আমরা যদি দেখি যে সার্ভিস সেক্টরে জিডিপির ভূমিকা এখনকার সময়ে 54%। তো এটা টেকসই কিনা, এটা নিয়ে একটা কোশ্চেন আছে, সার্ভিস সেক্টরের জিডিপিটা টেকসই কিনা। হ্যাঁ, এটা ঠিক আসলে বিতর্কের ব্যাপার। তবে যদি রপ্তানি বেজ যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি থ্রু পুঁজিবাজার, ইনভেস্টমেন্টটাকে আরও বাড়িয়ে পুঁজি কালেকশন করে, কারণ একজন ব্যক্তির জন্য পুঁজি কালেকশন করা আর 50 জন মিলে একটা ফান্ড তৈরি করা, দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো পুঁজিবাজারের মধ্যে দিয়ে তো আমি প্রচুর লোকজনকে দিয়ে ফান্ড তৈরি করে দেন আমরা ইনভেস্টমেন্ট করছি। যে পদ্মা সেতুর অর্থায়নও পুঁজিবাজার থেকে হওয়া সম্ভব ছিল। সরকারের অনেক প্রজেক্টই পুঁজিবাজার থেকে সম্ভব। সরকারকে আসলে মানে আমি ঠিক জানি না, সরকারকে আরো বেশি মনোযোগী হওয়া উচিত বলে পার্সোনালি আমি মনে করি। আর আমার আরেকটা অ্যাডভাইস থাকবে যে সরকারের শীর্ষ পর্যায় থেকে পুঁজিবাজার সম্পর্কে সবসময় কথা না বলাই মনে হয় ঠিক। সরকারের শীর্ষ পর্যায় থেকে পুঁজিবাজার সম্পর্কে অনেক সময় দেখা যায় চট করে একটা কমেন্ট করা হচ্ছে, যেটা বাজার ইট ইজ এ ভেরি সেন্সিটিভ মার্কেট। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় সরকারের শীর্ষ পর্যায়ে একটু চিন্তা করা উচিত, অথবা বিরত থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। আরেকটা জিনিস আপনি দেখেন, পুঁজিবাজার ডেভেলপমেন্ট হবে কিভাবে। মার্কেটের টোটাল ক্যাপিটালাইজেশনের 40% হলো ব্যাংক
এনবিএফআই এবং ইন্স্যুরেন্সের শেয়ার। তো এই ব্যাংক এবং এনবিএফআই এবং ইন্স্যুরেন্সের শেয়ারগুলোর অবস্থা একবার চিন্তা করে দেখেন কোথায় আছে। তাহলে এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে হলমার্কের জন্য, এগুলো হয়েছে নূরজাহানের জন্য, এগুলো হয়েছে বিসমিল্লার জন্য। তো এইগুলো যদি রেগুলেটর, আমি স্পেশালি বলতে চাই, রেগুলেটর যদি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে না পারে, তাইলে ব্যাংকিং সেক্টর কিন্তু সহজে ঠিক হবে না। ব্যাংকিং সেক্টরের দুর্নীতির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। তো এই জায়গাগুলোকে, এই দৌরাত্ম্যপনা, এই দুর্নীতি প্রণয়নতা, এগুলাকে যদি রেগুলেটর ঠিক করতে না পারে, শুধুমাত্র শেয়ার বাজারের লাগাম টেনে ধরে এটাকে ঠিক করা যাবে তা না। আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি যে এইসব বিসমিল্লাহ বা অন্যান্য গ্রুপের কেলেঙ্কারির কারণে যেই পরিমাণ টাকা চলে গেছে, সেটা জনগণের ট্যাক্স পেড মানি থেকে ওই ব্যাংকগুলোকে ক্যাপিটাল এডিকুয়েসিটাকে বিল্ড আপ করা হচ্ছে। তো আমি জনগণের ট্যাক্স পেড টাকা দিয়ে যদি ক্যাপিটাল এডিকুয়েসি বিল্ড আপ করতে পারি, তাহলে আমি কেন শেয়ার মার্কেটে মনোযোগী হব না? আমি কেন ক্যাপিটাল মার্কেটের সাথে মনোযোগী হব না? তাহলে ক্যাপিটাল মার্কেটে মনোযোগী হওয়া সরকারের জন্য খুব জরুরি, এই মুহূর্তে দরকার। কারণ দেশের উন্নতির জন্য বিনিয়োগ দরকার, আর বিনিয়োগ করতে হলে পুঁজিবাজার কিন্তু একটা অন্যতম মাধ্যম। এই পুঁজিবাজারের মাধ্যম ছাড়া, অনেকে হয়তো ইকোনমিস্টরা অনেকে বলবেন যে সেকেন্ডারি, হ্যাঁ পুঁজিবাজার, ইয়েস, পুঁজিবাজারের ডাইরেক্টলি কোনো ভূমিকা নাই, সেকেন্ডারি মার্কেটের কথা বলছি। কিন্তু আমার প্রাইমারি মার্কেট, যেখান থেকে আমি পুঁজি সংগ্রহ করি, সেই পুঁজিটাই তো বিনিয়োগের মধ্য দিয়ে আমার জিডিপিতে গ্রোথ হবে। জনাব ফোরকান উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ, দর্শকবৃন্দর অনেক ধন্যবাদ। আজ আলোচনা এখানে শেষ করছি। এরপর জানিচ্ছি সংবাদ বিরতি। সংবাদের পর খাতুনগঞ্জ থেকে মতিঝিল দেখার আমন্ত্রণ রইল।